আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। যাত্রাবাড়িতে এসআই এর সন্তানকে হত্যার ভয়াবহ ফুটেজ, প্রাণ বাজি রেখেও ব্যর্থ হয় বন্ধু। ওসি জাকির সহ আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় হতাশা। তার বাবার এটা কেমতি যে তার গাঁও যে ছুটি ফিরে গেছে হাসপাতালে বাড়াইছে, তার বাবার এটা কেন যে তোমার ছেলে এন আইসি কেন, তোরা কি মানুষ? জুলাই অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ইসির, রাজধানীর বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে কার্যক্রম। প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার 4 মাসে জাতীয় স্থানীয় নির্বাচন করতে পারবে মনে করে সংস্কার কমিশন। ট্রাইব্যুনালে দোষী প্রমাণিতরা অংশ নিতে পারবে না ভোটে। 4 মাসের মধ্যে যখন পরিস্থিতি যদি উন্নতি ঘটে, এবং পরিস্থিতির উন্নতি ঘটবে আমরা আশাবাদী, তখন 4 মাসের মধ্যে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দুটো নির্বাচন করাই সম্ভব। শ্রমিক নয় বরং হজ বা ওমরা করতে ইচ্ছুকদের জন্য বাধ্যতামূলক মেনিনজাইটিসের টিকা নিশ্চিত করল বেবিচক। বিক্ষোভকারীদের সরে যাবার অনুরোধ। John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States. ফের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের সাধারণ ক্ষমা, WHO আর জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশ। রাজধানীর বীরপুরে লাভবার্ড, ককাটেল সহ নানা জাতের পাখির বর্ণিল হাট, জাত ভেদে কোনোটির দাম লাখ টাকা। এটার দাম পড়বে 1,70,000 টাকা। এটা খুব সুন্দর কথা বলে, পাপা বলে, হ্যালো বলে, খুব সুন্দর হাসি দেয়। একটা বাচ্চাকে যদি একটা পাখি কিনে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় ও পাখি নিয়ে ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়ার দিকে ওর অ্যাডিক্টেডটা কমে যায়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। একজন মারতে কতগুলো গুলি লাগে স্যার? মনে আছে পুলিশের বুলেটে ছেলের মৃত্যুর পর এসআই মইনুল হোসেনের এই মন্তব্যটি? সামাজিক মাধ্যমে ভাইরাল যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যার সেই নৃশংসতায় কেঁপে উঠেছিল সারা দেশ। প্রায় 6 মাস হতে চললেও সেই ঘটনায় গ্রেপ্তার মাত্র একজন। ধরাছোঁয়ার বাইরে মাত্র 1.5 ফুট দূরে থেকে গুলি করা ওসি জাকির। সেদিনের ঘটনায় অনেকের সাথে প্রত্যক্ষদর্শী ছিলেন সহকর্মী আরিফিন শাকিল। এই ভিডিও দেখে স্বাভাবিক থাকা অসম্ভব। গুলিবিদ্ধ নিরস্ত্র যুবককে জেনে বুঝে হত্যা করছেন একজন আইন রক্ষাকারী। ভিডিও ধারণ করার কাজটাও ছিল ভয়ের। গুলিতে আহত ইমাম হাসান তাইমকে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন সঙ্গে থাকা রাহাত। সেখানে আবার 3টি গুলি করেন জাকির, যিনি ছিলেন তৎকালীন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত। ঘটনাটি 20 জুলাইয়ের। কাজলা ফুট ওভার ব্রিজের নিচে কারফিউর মাঝেও প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। পুলিশের বেপরোয়া গুলি দেখে বাঁচার জন্য চায়ের দোকানের ভেতরে আশ্রয় নিয়েছিলেন তাইম, কিন্তু তখন যেন আজরাইল ভর করেছিল পুলিশের কয়েকজন সদস্যের উপর। আমাদের দুইজনকে যখন মারধর করতেছিল পুলিশ, একটা পর্যায়ে আমি আর তাইম এক জায়গাতে দাঁড়ানো অবস্থা ছিলাম, আমাদের শরীর হাত পা কাঁপাকাঁপি করতেছিল। দুইজন পুলিশ সদস্য আমাদেরকে বলতেছে দৌড় দিতে। একটা পর্যায়ে তাইম তখন দৌড় দিয়ে দেয়। যখন দৌড় দিয়ে দেয় তখনই তাইমকে দুইজন পুলিশ সদস্য 2টা শটগান থেকে তাকে পিছন থেকে শুট করে, এমনকি ওই 2টা বুলেটই তার পিছন থেকে ঢুকে সামনের দিকে বের হয়ে যায়। এই লিটন স্টোরের সামনে প্রথম গুলিবিদ্ধ হওয়ার পর ইমাম হাসান তাইম ঠিক এই সড়ক ধরে পাশের গলি দিয়ে নিরাপদ জায়গা যাওয়ার চেষ্টা করেছিলেন। এই জন্য তিনি দৌড় দিয়েছিলেন, কিন্তু এই ফুট ওভারব্রিজের নিচে পুলিশের একটি দল তার গতিরোধ করে। এরপর 1 থেকে 1.5 ফুট দূরত্বে রেখেই তাকে পরপর 3টি
গুলি করা হয়, যা প্রত্যক্ষ করি আমি সহ আমার অন্য সহকর্মীরা। প্রাণ বাঁচাতে নিজের বাবার পরিচয় দিয়েছিলেন তাইম। জাকিরের কৃপা পেতে বলেছিলেন তার বাবাও একজন পুলিশ, কিন্তু কিছুতেই মন গলে না পিশাচের। জানলি এটা পুলিশের ছেলে, তোদের ছেলে, তার বাবার এটা কেমতি যে তার গাঁও যে ছুটুটি ফিরে গেছে হাসপাতালে বাড়াই দিয়ে তার বাবার এটা কেন যে তোমার ছেলে এন আইসি কেন, তার বাবার বলতে পারতি, আমার ডাকতে পারতি না, ডাকে কেন এভাবে বড় বড় আতলা গুলি দিলি? তোরা কি মানুষ? কি করে এমন যন্ত্রণা সইতে পারেন গর্ভধারিণী মা? পুলিশ বাবার আক্ষেপ তো সবাই জানেন। স্যার, কয়টা গুলি লাগে একজনকে মারতে? 2024-এর এমন নিষ্ঠুরতার জবাব বহু বছর খুঁজতে হবে বাংলাদেশ রাষ্ট্রকে, কেননা ঘটনা এখানেই শেষ হয়নি। পুলিশের বাধায় চেষ্টা করেও তাইমকে হাসপাতালে নিতে পারেনি বন্ধু ও সাংবাদিকরা। অন্তত 15 থেকে 20 মিনিট মাটিতে পড়েছিল তার নিথর দেহ। সুরুথালে পুরো ঘটনা এড়িয়ে লেখা হয় তাইমকে মারপিট ও গুলি করে জখম করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। 20 গজের মধ্যে 2টা হসপিটাল ছিল, তারা তো ওখানে নিতে দেয়নি। তারা পরিকল্পিতভাবে তাকে থানায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে, চেহারা বিকৃতি করে তাকে মুড়াইয়া মারছে। একজন পুলিশ কর্মকর্তার সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় 7 জনের নামে মামলা হয়েছে যাত্রাবাড়ি থানায়। অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। হতাশার হচ্ছে এখন পর্যন্ত ধরা পড়েছেন মাত্র একজন, বাকিরা সবাই ধরা ছোঁয়ার বাইরে। আর অল্প কয়েকদিন পরে ইমাম হাসান হত্যার 6 মাস পূর্ণ হবে, এরপর হবে 1 বছর। এরপর নিয়ম করে প্রতি বছর জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করবে জাতি। কিন্তু এই সময়ের মধ্যে যদি অভিযুক্তরা গ্রেফতার না হন, বিচার সুনিশ্চিত না হয়, তবে কোন ভরসায়, কোন আশ্বাসে কিংবা কোন সংস্কারে সন্তান হারানোর শোক সহ্য করবেন পুলিশ কর্মকর্তা ময়নাল হোসেন ও তার পরিবার? আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদে জুলাই অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন। যাদের চোখ এবং আঙুল ক্ষতিগ্রস্ত, ইসির নির্দেশনায় ভোটার তালিকায় হালনাগাদ করা হচ্ছে তাদের তথ্য। বিএসএমএমইউতে সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। জানান, জুলাই অভ্যুত্থানের নায়কদের তথ্য হালনাগাদ করতে রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতেও একইভাবে চলবে সেবা। আহতদের কাছে পর্যাপ্ত তথ্য পাওয়া না গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। নতুন ভোটার ছাড়াও এনআইডি সংশোধনের সুযোগও পাবেন আহতরা। ছবি তোলা, বায়োমেট্রিক সহ অন্যান্য কাজ সম্পাদন হওয়ায় খুশি আহতরা। তাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে অক্ষুণ্ণ থাকবে ভোটাধিকার। আমরা তো অনেকে মেডিকেল যেতে পারবো না বা হাঁটা চলাফেরা করতে পারবো না, হুইল চেয়ার, তো ওনারা যেটা পদ্ধতি নিচ্ছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি সরকার চাই যে আমাদের যুবকদের এবং কি মানে দেশ নিয়ে, বাংলাদেশকে নিয়ে কাজ করবে। অসংখ্য ছাত্র জনতা এখনো হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি যাতে ওদেরকে আমরা, যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে, তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি। তত্ত্বাবধায়ক সরকার গঠনের 4 মাসের মধ্যে জাতীয় স্থানীয় নির্বাচন সম্ভব, জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সাথে এক আলোচনায় কথা বলেন তিনি আরো বলেন, নির্বাচন থেকে কাউকে দূরে রাখার উদ্দেশ্য নয়, তবে যারা আন্দোলনে ছাত্র জনতাকে খুনের মতো গুরুতর অপরাধ করেছে, জনগণ চায় না তারা ক্ষমতায় আসুক। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছে এমন কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ করা হয়েছে। বলে, নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমূলক মুক্ত এবং পরিচ্ছন্ন রাখতে এসব সুপারিশ। রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ করার কথাও বলেন সংস্কার কমিশন প্রধান। তার অভিমত, সদস্য বাছাই প্রক্রিয়ায় যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এমন অপরাধে স্থান না পায়, সেজন্যই প্রয়োজন দায়বদ্ধতা ও স্বচ্ছতা। এ সময় নির্বাচনে পোস্টার ব্যবহার না করার সুপারিশ করেন বদিউল আলম মজুমদার। 4 মাসের মধ্যে যখন পরিস্থিতি যদি উন্নতি ঘটে, এবং পরিস্থিতির উন্নতি ঘটবে আমরা আশাবাদী, অতীতের যে সকল অসঙ্গতি এগুলো দূর হবে, তখন 4 মাসের মধ্যে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে 2টো নির্বাচন করাই সম্ভব। যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা
ভয়াবহ ভূমিকা পালন করেছে তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়। সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের টিকা লাগবে না, বরং হজ বা ওমরা করতে ইচ্ছুকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে মেনিনজাইটিসের টিকা। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। এর আগে সৌদি আরব যেতে বাধ্যতামূলক করা মেনিনজাইটিস টিকা নির্দিষ্ট হাসপাতালগুলোয় না পেয়ে আন্দোলনের নামে সৌদি আরব গমনের শ্রমিকরা সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে অবস্থান নেন তারা। পরে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ জানান তারা। এরই মধ্যে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বলা হয়, যারা ওমরা বা হজ করতে সৌদি আরবে যাবেন তাদের সবাইকে যাওয়ার কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা গ্রহণ করতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে। তবে 1 বছরের নিচের শিশুদের এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি গত 3 বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে সৌদি আরবে প্রবেশে তাকে নতুন করে আর টিকা দিতে হবে না। আমরা পরিষ্কার করে যে আমরা এবং প্রবাসী মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে এবং সৌদি সিভিল এভিয়েশন যে ঢাকা থেকেও বলে দেওয়া হয়েছে, শুধুমাত্র উমরা এবং ভিজিট ভিসার জন্য মেনিনজাইটিসের ভ্যাকসিন লাগবে। একদম পরিষ্কার করে বলা আছে চিঠিতে। এইটা ওয়ার্ক ভিসা বা আকামা বা কাজ যারা করে তাদের জন্য প্রযোজ্য নয়, এটাও মানে একদম পরিষ্কার, ওখানে কোনো কনফিউশন নাই। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ধরে নেওয়া যায় আর আপনার বয়ান মানে বক্তব্য ধরে নেওয়া যায়, সাধারণ মানুষ এরা কিন্তু এই বয়ান অথবা আপনার ন্যারেটিভ এই কথা ঠিক অতটা বোঝে না। আরেকটা ক্ষেত্রে যেটা যে আড্ডা তো আপনার এখন আর এইভাবে হয় না, আড্ডা চলে এসছে এখন আপনার মোবাইলে। এইখানে যে চ্যাট, যেটা আপনার চ্যাটিং হয়, এই চ্যাটিংটাই হচ্ছে আড্ডা এবং সেখানে আপনার সবাই যুক্ত হয়। সুতরাং রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, সমাজ বলুন, সবকিছু এটার মধ্যে চলে এসছে, এই একটা জিনিসের মধ্যে চলে এসছে। সুতরাং যে মামুল ভাই যে কথা বললেন যে প্রযুক্তির পরিবর্তনের ফলে সবকিছু বদলে যাচ্ছে, এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়োবৃদ্ধ আছি, বয়স্ক আছি, আমরা ঠিক বুঝতে পারি না, যার ফলে আমাদের এই চিন্তা ভাবনাগুলো বয়স্কদের চিন্তা ভাবনা এবং তরুণদের চিন্তা ভাবনার সঙ্গে অনেক ফারাক থেকে যায়। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অনেক 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 সমস্যা, তার মধ্যে প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা এটা আপনার একদম শেষ, ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় না। আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একেবারে ইউনিভার্সিটি, সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান, এটা ঠিক বলে বোঝানো যাবে না। ক্যাডেট কলেজের ছাত্র সাইদ আব্দুল্লাহ, ক্যাডেট কলেজ প্রিভিলেজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা, এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে, মোস্ট প্রিভিলেজড। বাট হোয়াট অ্যাবাউট দ্য প্রাইমারি স্কুলস? একেবারে সেই কুড়িগ্রামের চরের রৌমারির চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা, সেখানে কি শিক্ষা পাচ্ছে, কি ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে, এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স অ্যান্ড মাস্টার্স, যেখানে আপনার কোনো শিক্ষক নেই সেখানেও আপনার অনার্স করে বসে আছে। দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল, আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম। সেখানে একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট, যার মাত্র একজন শিক্ষক, অনার্স আছে, মাস্টার্স আছে। মিরপুরের পল্লবীতে চলছে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান। সেখানে রয়েছেন আমার সহকর্মী এম এ আজিজ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করবো তার কাছ থেকে। আজিজ, উচ্ছেদ অভিযানের সবশেষ কি অবস্থা দেখছেন আপনি এবং কেন এই কার্যক্রম চালানো হচ্ছে সে ব্যাপারে কিছু জানতে পারলেন কিনা আপনি? ধন্যবাদ ইরশাদ। আমি এখন আছি পল্লবীর ঝিলপাড়া এলাকা। এখানে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ অভিযান চলছে। সেটি হলো, আমরা জেনেছি যে 2006 সালে তৎকালীন 4 দলীয় জোট সরকার সাংবাদিকদের নামে প্রায় 300 সিনিয়র সাংবাদিককে 7 একর জমি বরাদ্দ দিয়েছিলেন। সেই জমি এরপরে আওয়ামী লীগ সরকারের আমলে সেটি বেদখল হয়ে যায়। এখানে সাংবাদিকরা অভিযোগ করেছেন যে স্থানীয় প্রভাবশালী যিনি সংসদ সদস্য ছিলেন ইলিয়াস মোল্লা, তিনি এটি দখল করে রেখেছিলেন এবং এখানে প্রায়
20,000 মানুষ বসবাস করতেন। 2,000-এর মতো পরিবার এখানে ছিল, সব মিলায় 20,000 মানুষ এখানে বসবাস করতেন। তো আমাদেরকে সাংবাদিক নেতা যারা এখানে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে 2006 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলমত নির্বিশেষে 300 সিনিয়র সাংবাদিককে এখানে আবাসনের জন্য জমি বরাদ্দ দেন এবং তারপর থেকে জমিটি আওয়ামী লীগ সরকার আসার পর জমিটি বেদখল হয়ে যায় এবং সেটি স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার লোকজন সেটি দখল করে নিয়ে এবং সেখানে অবৈধভাবে বসতি স্থাপন করার সুযোগ করে দেয় এবং সেখান থেকেই তারা দীর্ঘদিন তাদের যে আর্থিক সুবিধা সেই সুবিধা তারা নিয়েছেন। এবং তারপরে এই গত 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর সিনিয়র সাংবাদিকরা সেটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আবেদন জানায় যে তাদের যে জমি বরাদ্দ দেওয়া ছিল সেই জমি যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তারপরেই মূলত জাতীয় গ্রাহণ কর্তৃপক্ষ এখানে উচ্ছেদ অভিযান শুরু করে। তবে এখানে যারা বসবাস করছিলেন তারাও আমাদের কাছে বেশ কিছু অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদেরকে অভিযানের আগে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়নি এবং তাদেরকে জানানো হয়নি যে অভিযান চালানো হবে। সেক্ষেত্রে তারা তাদের যে বাড়িতে যেসব আসবাবপত্র ছিল, যেসব জিনিসপত্র এখানে ছিল সেগুলো নিয়ে বেশ বিপাকে পড়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু কাঠের দোকান ছিল এবং সমিলও ছিল যেখান থেকে বিভিন্ন আসবাবপত্রের কাঠ এখানে বিক্রি করা হতো। তারাও বলছেন তাদেরকে আগেই জানানো হয়নি, যার ফলে তাদেরকে হঠাৎ করে এখানে ভেঙে দেওয়ায় তাদের প্রচুর ক্ষতি হয়েছে। এবং এর পাশাপাশি যারা এখানে বসবাস করতেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বাড়িঘর ভেঙে দেওয়ায় তারা এখন বেশ বিপাকে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের এখন আর অবশিষ্ট বলে কিছু নাই। তবে যে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু পেরেছেন এখান থেকে তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। সবশেষ এই ছিল এখানকার পরিস্থিতি। ইরশাদ, ধন্যবাদ আপনাকে। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে পণ্য বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে জানান অর্থ উপদেষ্টা। বলেন, সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেখানে কৃষি পণ্য কম মূল্যে বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ওই কার্যক্রমের সুবিধাভোগী ছিলেন প্রায় 8 লাখ মানুষ। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএস প্রকল্পের সময়সীমা ছিল, সেটির বয়স সীমা আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো বলেন, সবজি সহ কিছু পণ্য কম মূল্যে দেয়া হতো, সেটি আর দেয়া হচ্ছে না। বলেন, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে। এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে দাবি করেন। বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করা গেছে ঢাকা এবং নানান জায়গায় প্রায় 8 লক্ষের বেশি লোক কাভার করেছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটা একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি করে তাহলে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবাগত রাত 1টায় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম জানান, ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে বাংলাদেশ বিষয়ক পৃথক সংলাপ। সম্মেলনে যোগদানের পাশাপাশি সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর কক্সবাজারের কুতুবদিয়ার সেই অদম্য কিশোরের পাশে দাঁড়ালো এক সংস্থা। প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলা শামীমের চোখেও এখন নতুন স্বপ্ন। সংস্থাটি পড়ালেখার সব খরচের দায়িত্ব নেয়, খুশি স্থানীয়রাও। প্রতিবন্ধিতা জয় করে এগিয়ে চলা কুতুবদিয়ার অদম্য কিশোর সাব্বির আহমেদ শামীমকে নিয়ে গত 1 জানুয়ারি প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। তা দেখেই ধুরং আদর্শ স্কুলের 10ম শ্রেণীর এই ছাত্রের পাশে দাঁড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। দায়িত্ব নেয় তার পড়ালেখার খরচের। উপজেলা প্রশাসনের মাধ্যমে সোমবার তার পরিবারকে হস্তান্তর করা হয় আর্থিক সহায়তার কাগজপত্র।
প্রতি মাসে ওর পড়ালেখার খরচ বাবদ একটা টাকা ওরে দিচ্ছি, এবং সে যদি ভালো রেজাল্ট করতে পারে আমরা ভবিষ্যতে ওরা আরো সহযোগিতা করব। যেভাবে সহযোগিতা করা দরকার আমরা সরকারের পক্ষ থেকে সর্বময় আমরা তাকে যোগাযোগ রাখবো, তাকে সহযোগিতা করব। ইচ্ছা শক্তি দিয়ে সে এগিয়ে যাচ্ছে, আমরা চাই শেষ পর্যন্ত সে এগিয়ে যাক, আমাদের রাষ্ট্রের একটা সম্পদ হোক। 10 ভাই বোনের মধ্যে শামীম তৃতীয়, পরিবার আর্থিকভাবে অসচ্ছল। এই অবস্থায় এই সহায়তা তার কাছে যেন আশার আলো। ফুড ফাউন্ডেশন আমার পাশে এসে দাঁড়িয়েছে, এই জন্য যমুনা টিভি এবং ফুড ফাউন্ডেশনের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। মাসে 3000 টাকা করে টাকা দিবে, আমার ভালো লাগছে। আর আমার বাড়িতে যে আসছে শুধু যমুনা টিভির প্রচারণার কারণে এসেছে। আর যমুনা টিভির কাছে কৃতজ্ঞতাটা কিভাবে প্রকাশ করব আমার বাসায় খুঁজে পাচ্ছি না। কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়নের অজপাড়া গাঁয়ের অসহায় এই কিশোরকে সহায়তা করায় খুশি স্থানীয়রাও। সে প্রতিবন্ধী হলেও দেশের একটা সম্পদ। শহীদুল সুমন, যমুনা নিউজ। গেল কয়েক বছরের মতো এবারও সরকারি মেডিকেল কলেজে ভর্তিতে চমক দেখালো নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এবছর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন 53 শিক্ষার্থী। প্রকৌশল, মেডিকেল সহ স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য বিবেচনায় কলেজটিকে এই অঞ্চলের গর্বের প্রতিষ্ঠান হিসেবে দেখছেন স্থানীয়রা। 1964 সালে সৈয়দপুর কারিগরি কলেজ হিসেবে যাত্রা শুরু। 2021 সালে নামকরণ হয় সৈয়দপুর বিজ্ঞান কলেজ। গেল কয়েক বছর ধরেই সরকারি মেডিকেল, প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চমক দেখিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এবছর 53 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। 226 শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল 150 জন। সে হিসাবে প্রতি 3 জনে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন একজন শিক্ষার্থী। দীর্ঘদিনে লালিত স্বপ্ন পূরণ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। কলেজে ওঠার পর থেকেই ডেডিকেটেড ছিলাম যে হলে ডাক্তারি হব। আমিও এই স্বপ্নটাই দেখছিলাম, এরকম না যে বাবার স্বপ্ন আলাদা ছিল আমার স্বপ্ন আলাদা ছিল, দুজনের স্বপ্নটা মিলছিল। মানুষের জন্য কিছু করতে পারা, মানুষের কারো ফ্যামিলির মুখে হাসি ফুটানো, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো তখন থেকে আমার এই প্রফেশনটার প্রতি একটা দুর্বলতা আছে। অভিভাবকরা বলছেন কলেজের ভালো পরিবেশ ও মানসম্মত শিক্ষাদানের ফলেই বরাবরই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছে এখানকার শিক্ষার্থীরা। ক্লাসের ভেতর এদের একটা প্রতিযোগিতামূলক ভালোর মধ্যে ভালো একটা ভালো প্রতিযোগিতা শুরু হয়। পড়ালেখার মান এবং পরিবেশ ভালো হয়, আমার মেয়েকে আমি এখানে ভর্তি করে দিই। শিক্ষক শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং অভিভাবকদের সহযোগিতায় ভবিষ্যতেও ধারাবাহিকতা ধরে রাখতে চান প্রতিষ্ঠান প্রধান। ক্লাস পারফরমেন্স এবং ক্লাসে উপস্থিতি শিক্ষার্থীদের এটা প্রায় 100% থাকে। ওভার দ্য ইয়ার এটা চলতে থাকে আমাদের ক্লাসগুলা। সরকারি যে নিয়মে আছে যে ক্লাস যে সময় ছুটি বাদ দিয়ে যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো চলতে থাকে। গেল 5 বছরে এই কলেজ থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে 211 জন, আর বুয়েটে 61 জন। প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং কঠোর তদারকির ফলে প্রতি বছর এখানকার শিক্ষার্থীরা আশানুরূপ ফল করছেন। শিক্ষার্থীরা বলছেন একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম দিন থেকেই এখানকার শিক্ষকরা তাদের প্রস্তুত করেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক সূচনা হলো ট্রাম্প 2.0 যুগ। দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি। ভাষণে আবারও আমেরিকান ফার্স্ট নীতির পক্ষে জোর দেন ট্রাম্প। বলেন তার নেতৃত্বে স্বর্ণযুগের সূচনা হলো যুক্তরাষ্ট্রে। ঘোষণা দেন অবৈধ অভিবাসন সহ বিভিন্ন নীতিতে পরিবর্তনের। জানান যে কোনো মূল্যে বিগত সরকারের দুর্নীতি, অবিচার সহ প্রতিটি অনিয়মে পরিবর্তন আনা হবে। নতুন নীতি এবং পরিকল্পনার আলোকে ঢেলে সাজানো হবে সবকিছু। অর্থনীতি আর অভ্যন্তরীণ নীতি প্রাধান্য পায় ট্রাম্পের বক্তব্যে। উঠে আসে অভিবাসন ইস্যুও। বলেন দক্ষিণ সীমান্তে ঘোষণা করা হবে জরুরি অবস্থা। And our top priority will be to create a nation that is proud, prosperous and free. পুনরুদ্ধার করা হবে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব, পুনঃপ্রতিষ্ঠিত হবে নিরাপত্তা, পুনঃস্থাপিত হবে ন্যায় বিচারের ভারসাম্য, শেষ হবে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভ্যাস। নতুন প্রশাসনের মূল লক্ষ্যই হবে একটি গর্বিত, সমৃদ্ধ এবং স্বাধীন জাতি গড়ে তোলা। যুক্তরাষ্ট্র খুব শিগগিরই আরও মহান, আরও শক্তিশালী এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে।
এদিকে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নেননি ডোনাল্ড ট্রাম্প। রীতি অনুযায়ী ডান হাত বাইবেলের ওপর থাকার কথা থাকলেও ছিল স্ত্রী মেলানিয়া ট্রাম্পের হাতে, আর বাঁ হাত তোলা ছিল ওপরে, জানিয়ে সামাজিক মাধ্যমে হচ্ছে তোলপাড়। জরিপ বলছে সোমবার অভিষেক অনুষ্ঠান আর ট্রাম্পের ভাষণের তুলনায় গুগলে বেশিরবার খোঁজা হয়েছে বাইবেলের ওপর হাত না রেখে শপথের বিষয়টি। বিশ্লেষকরা বলছেন বাইবেলের ওপর হাত রেখে শপথ গ্রহণ করা হয়েছে কিনা তার সত্যিকার কোনো প্রভাব নেই, এটি শুধুই প্রচলিত বিশ্বাস আর ধর্মভীরুতা। এ ঘটনার পর প্রশ্ন উঠছে ট্রাম্পের ধর্মীয় বিশ্বাস নিয়ে। এ নিয়ে প্রশ্ন করা হলেও মন্তব্য করেননি প্রেসিডেন্টের মুখপাত্র। দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি সহ ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তনের পদক্ষেপ নিয়েছেন। পূর্ণাঙ্গ ক্ষমা করলেন ক্যাপিটল হিলে হামলার ১৫০০ অভিযুক্তকে। প্যারিস জলবায়ু চুক্তি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মানে নাটকীয়তা। দায়িত্ব নিয়েই যেন পরিবর্তনের স্রোত বইয়ে দিতে শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ক্যাপিটাল অ্যারেনার মঞ্চেই স্বাক্ষর করেন একের পর এক নির্বাহী আদেশে। যেসব বিষয়ে আগেই ধারণা দিয়েছিলেন সব যেন একযোগে কার্যকরের তাড়া ট্রাম্পের। শুরুতেই বাতিল করেন জো বাইডেনের আমলের সব নির্বাহী আদেশ। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ইস্যুতেও নিয়েছেন পদক্ষেপ। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে $500 মিলিয়ন দিতাম আমরা, যেটা আমি বন্ধ করেছি। 140 কোটি জনসংখ্যার দেশ হয়েও চীন $39 মিলিয়ন দেয়, সেখানে আমরা 32 কোটি জনসংখ্যা নিয়ে $500 মিলিয়ন দেব। এটা আমার কাছে বৈষম্য মনে হয়। ক্যাপিটাল অ্যারেনা থেকে হোয়াইট হাউসে যান ডোনাল্ড ট্রাম্প। পৌঁছেই সরাসরি চলে যান ওভাল অফিসে, সই করেন আরও কিছু নির্বাহী আদেশে। এর মধ্যে রয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির মতো ইস্যু, মেক্সিকো কানাডার বিরুদ্ধে শুল্কের তোপ দাগানোর কথাও মনে করিয়ে দেন। মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপের চিন্তা করছি, কারণ তারা উভয়ই বিপুল সংখ্যক মানুষকে এদিকে ঠেলে দেয়। কানাডা সুযোগের দারুণ অপব্যবহারকারী, মানুষের পাশাপাশি মাদক ঢোকে এখানে। 2021-এ ক্যাপিটাল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকদের নিয়ে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণেও দেরি করেননি। ওই মামলায় অভিযুক্ত ১৫০০ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। 6 জানুয়ারির ঘটনায় ১৫০০-এর মতো আটক আছে, তাদের পূর্ণ ক্ষমা করা হবে। আশা করি রাতেই তারা ছাড়া পাবে। সত্যি আমি এটা প্রত্যাশা করছি। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে নির্বাহী আদেশ জারি মার্কিন প্রেসিডেন্টদের জন্য বহু পুরনো চর্চা। পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত চাইলে বাতিলও করতে পারে এসব আদেশ। তবে ডোনাল্ড ট্রাম্পের এবারের পদক্ষেপ নজিরবিহীন। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই 200 নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন নতুন প্রেসিডেন্ট। তাই ধারণা করা যায় আগামী কয়েক ঘন্টায় আসতে পারে আরও কিছু চমক। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। তলোয়ার দিয়ে কেক কাটলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাথে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কেক কাটার মুহূর্তে হাসি ঠাট্টায় মাতেন দুই নেতা। সিক্রেট সার্ভিসকে উপহাস করে ভ্যান্স বলেন, তাদের দুজনের হাতে তলোয়ার দেখে নিশ্চয়ই খুব নার্ভাস হচ্ছেন এজেন্টরা। কারো কেক লাগবে জিজ্ঞেস করেন হাস্যোজ্জ্বল ট্রাম্প, আর তারপরে মেতে ওঠেন নাচে। বনের পাখি নয়, মনের পোষা পাখি।
কত রঙের সেসব পাখি খাঁচাবন্দি হয়ে এ ঘরে ও ঘরে সুখ কুড়ায় সুখ বিলায়। এ পাখি সবখানে মেলে না। বিচিত্র সব পাখি যেন উড়ে এসে জুড়ে বসে মিরপুরের পাখির হাটে, যে হাটে মানুষের ভিড়ে পা ফেলবার জো থাকে না। শত শত পাখি কেউ দেখতে আসে, কেউ বা কিনতে। হাজার থেকে লাখ টাকায় এই হাটে হয় পাখির বিকিকিনি। সেসব পাখি আর পাখির হাটের গল্প বলবেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। ঝকমকে রং বেরঙের হাজারো পাখি, যেন তার সুরেলা ডাক আর রঙের বৈচিত্র্যে ডেকে নিয়ে যায় অন্য কোনো জগতে। স্রষ্টার কি দারুণ সৃষ্টি ফুল আর পাখি, যার আহ্বান শৌখিন মনকে নিঃসন্দেহে এনে দেয় স্থিরতা। ছবির মতো সুন্দর এই চিত্রপট দেশের সবথেকে বড় পাখির হাটে। শত শত রঙের মিশ্রণে এক একটি খাঁচা যেন যান্ত্রিক জীবনের বহুমাত্রিক সুখ। প্রতি শুক্রবার মিরপুর 1 নম্বরের এই পাখির হাটে যোগ দেয় হাজারো মানুষ, কেউ ঢাকার, কেউ বা বাইরের। কি নেই এই বাজারে? লাভবার্ড, ককাটেল, ঘুঘু, সানকনেরো কিংবা লকিকেজ, ময়না, পুনর অথবা ম্যাকাও, নানা জাতের বর্ণিল পাখি মিলবে এখানে। জাত ভেদে জোড়ার দাম পড়বে 1000 থেকে 5.5 লক্ষ টাকা পর্যন্ত। এটা 2 লাখ টাকা প্লাস, যদি বলে আর কি প্রথমেই বলি 2 লাখ টাকা প্লাস। এটা খুব সুন্দর কথা বলে, পাপা বলে, হ্যালো বলে, খুব সুন্দর হাসি দেয়। এই পাখির বৈশিষ্ট্য এইটা। আর আপনি শুয়ে থাকবেন, ও আপনার পাশে এসে শুয়ে থাকবে। আজকালকার তো সবাই মনে করেন টিভিতে, মোবাইলে বেশি সময় দেয়। একটা বাচ্চাকে যদি একটা পাখি কিনে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় ও পাখি নিয়ে ব্যস্ত থাকে। সোশ্যাল মিডিয়ার দিকে ওর অ্যাডিক্টেডটা কমে যায়। চোখ উজ্জ্বলতা, কথা বলার জন্য এদের দাম ভিন্ন হয়ে থাকে। এটার দাম পড়বে 1,70,000 টাকা। ছেলেগুলোর পাখার নিচে এরকম লাল হয়ে থাকে। এই যে ইলেকট্রাস প্যারট, এর বয়স 1 বছর, এদের ডিএনএ করা লাগে না, এর দাম পড়বে 1,30,000 টাকা। এই বাজারে ওঠা 90% পাখি বিক্রেতারা নিজেরা ব্রিড করেন। বাসায় এখন আপাতত 5টা আছে, আর আমার মামা তো বাইরের কাছে, ওর কাছে আবার দেই, পাইলা বড় করে দেই, ওই আবার বড়গুলা পালে। ককাটেল কিনেছি, আমার জোড়ার প্রাইস পড়েছে 2,500 টাকার মতো। আমার পাখি পাল আছে, যদিও আমি ককাটেলে প্রথম। আমার সাধারণত বাজিগর আছে, লাভবার্ড আছে, প্লাস ঘুঘু আছে। ঘুঘুটা আমি বেশি পছন্দ করি। পাখি কেনার পর তার নানান খাবার আর ওষুধও পাওয়া যাবে এই হাটেই। ভালোবাসা পেলে বন্ধু হতে পারে পাখিও, পরিবারের সদস্য হয়ে মিশে যেতে পারে আদরে সোহাগে। রূপকথার গল্পে সুখ পাখি আর দুঃখ পাখির অনেক কথাই আমরা শুনেছি, কিন্তু বাস্তবে তার দেখা মেলেনি। মিরপুরের এই হাটে আসলে দেখা যাবে শত প্রজাতির পাখি, যা ক্রেতারা বুঝে শুনে কিনতে পারবে। কিন্তু শর্ত একটাই, পাখি কেনার পর তার যত্ন নিশ্চিত করতে হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম খণ্ড থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।